বৌমা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি তুমি আজকে ছিলে বলে আমার ছেলেটার বিয়ে হলো, না হলে আমি আমার ছেলেটার যে বিয়ে দিতেই পারতাম না। ধন্যবাদ জানিয়ে আমাকে লজ্জা দেবেন না মা, আসলে আমার যেটা কর্তব্য আমি সেটাই করলাম। এই যে বুড়ি, তুমি এখনো পর্যন্ত বুঝতে পারলে না আমি তোমার বাড়িতে কি কারণে এসেছি। যখন বুঝতে পারবে তখন তুমি কি করবে সেটা তুমি নিজেও বুঝতে পারবে না। জানো তো বৌমা, আমি অনেক মেয়ে দেখেছি, কিন্তু আমার ছেলের এরকম কম বুদ্ধি বলে ওকে কেউ বিয়ে করতেই চায় না। শুধুমাত্র তুমিই একমাত্র মেয়ে যে আমার ছেলেকে বিয়ে করার জন্য রাজি হয়েছ। তাই তুমি যখন যা বলবে আমি তাই করব। সত্যি তোমাকে আমার খুবই ভালো লেগেছে। এই বলে সুলেখা দেবী পকোড়া বানাতে রান্নাঘরে চলে যায়। আসলে সুলেখা দেবীর একটি পকোড়ার দোকান ছিল, যেখানে সে প্রচুর পরিমাণে পকোড়া বিক্রি করত আর তার খুব ভালো টাকা লাভ হতো। সুলেখা দেবী পকোড়া বানানোর ক্ষেত্রে এমন একটা মশলা ব্যবহার করত যেটা সকলের মন জয় করে নিত। আর এই মশলার রহস্য জানতেই সীমা আজকে সুলেখা দেবীর একমাত্র ছেলে, যার বুদ্ধি একটু কম ছিল, মদনকে বিয়ে করার পেছনে তার একটাই উদ্দেশ্য ছিল। বুড়ি, তোর এই মশলার রহস্য আমি জেনেই ছাড়বো, তখন আমাকে আর কেউ আটকাতে পারবে না। তখন আমি তোর এই পকোড়ার দোকান হাতিয়ে আমার নিজের পকোড়ার দোকান খুলবো। তখন আমিও অনেক টাকা লাভ করব, আর তোর থেকেও আমি অনেক বেশি ধনী হয়ে যাব, তুই দেখে নিস। এভাবে সীমার মনের মধ্যে লোভ বাসা বাঁধে। সীমার এই আসল রূপের ব্যাপারে কেউ কিছু জানতে পারে না, কারণ সে সবার সঙ্গেই খুবই ভালো ব্যবহার করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন সুলেখা দেবী যখন রান্নাঘরে দরজা বন্ধ করে পকোড়া বানায়, তখনই তার বৌমা দরজা ঠুকতে শুরু করে। মা, মা, একবার দরজাটা খুলুন না, আসলে আপনার সঙ্গে কিছু কথা আছে। এখন আবার কি কথা আছে তোমার? তুমি দেখতে পাচ্ছ না আমি তো পকোড়া বানাতে এসেছি, এখনই দরজা খুলতে হবে? একটু পরে খুললে চলবে না? না মা, আসলে এখনই একটা কথা বলার ছিল, একবার দরজাটা খুলুন না। একবার দরজাটা খুললে কি ক্ষতি হয়ে যাবে? আমি এই মশলাটা তাড়াতাড়ি করে এক জায়গায় লুকিয়ে রাখি, না হলে বৌমা দেখতে পেয়ে যাবে। এই বলে সুলেখা দেবী মশলাটা লুকিয়ে রেখে দেয় এবং তারপরে সে দরজা খোলে। কি হয়েছে কি? তুমি এত জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছ কেন? কি হয়েছে বলো তো? মা, আচ্ছা একটা কথা বলুন তো, আপনাকে যখন আমার প্রয়োজন পড়বে তখন কি আপনাকে আমি ডাকবো না? আপনি শুধু শুধু কেন দরজা বন্ধ করে পকোড়া তৈরি করেন? বাড়িতে তো কেউই থাকে না, শুধু আমি আর আপনি, আর আপনার খোকা তো কাজে চলে যায়, তাহলে আপনি তা সত্ত্বেও কেন দরজা বন্ধ করে রাখেন? আসলে আমি দরজা বন্ধ করেই পকোড়া তৈরি করি, কেউ যদি এসে যায় তাই আমি সবসময় সাবধানে থাকি। কিন্তু আপনার তো কোনো ভয় নেই, এখন আমি থাকতে এখানে কে আছে? যখন কেউ আসবে তখন আমি আপনাকে বলে দেব, ঠিক আছে? আজকে থেকে আপনাকে আর রান্নাঘরে দরজা বন্ধ করে পকোড়া বানাতে হবে না। না না, আমি দরজা বন্ধ করে একাই ভালোভাবে পকোড়া বানাতে পারি, না হলে আমার কি যেন উল্টো পাল্টা হয়ে যায়, আমি ঠিকভাবে কাজই করতে পারি না। আচ্ছা তুমি ডাকছিলে কেন সেটা তো বলো। আসলে আমি এই কথাটা জিজ্ঞাসা করার জন্যই আপনাকে ডাকছিলাম। আপনি শুধু শুধু রান্নাঘরের দরজা বন্ধ করে রাখলে আমার মাথায় তো উল্টো পাল্টা চিন্তা আসে, তাই আমি আপনাকে জিজ্ঞাসা করতে এলাম। উফ, তুমিও না সত্যি, তুমি কি জানো না আমি দরজা বন্ধ করেই পকোড়া বানাই? আচ্ছা যাও, আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি আর আমাকে ডিস্টার্ব করো না। এই বলে সুনিতা দেবী আবার রান্নাঘরের দরজা বন্ধ করে পকোড়া তৈরি করতে শুরু করে। যখন সীমা তার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলছিল তখন সীমা রান্নাঘরে উকি ঝুঁকি মারছিল। সে দেখছিল কি এমন স্পেশাল মশলা তার শাশুড়ি মা পকোড়াতে ব্যবহার করে, যার ফলে সকলে তার হাতের পকোড়া খেতে এত পছন্দ করে। কিন্তু সীমা ব্যর্থ হয়। তার শাশুড়ি মা দরজা বন্ধ করে দেওয়ার ফলে সে আর কিছুই দেখতে পায় না। তাই সীমা মন খারাপ করে সোফাতে বসে পড়ে। এই বুড়িটাও না, দরজা বন্ধ করার মানেটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না। বাড়িতে তো আমি থাকি আর আমাকেও দেখাতে চায় না, তার মানে নিশ্চয়ই এই বুড়িটা কিছু এমন একটা ব্যবহার করছে যেটা আমি জানলে সমস্যা হতে পারে, তাই হয়তো আমাকে দেখাতে চাইছে না। কিন্তু একদিন না একদিন আমি তো জেনেই ছাড়বো। আমি না পারলেও আমার হ্যাবলাকান্ত বর তো আছে, তাকে দিয়েই আমি এই মশলার খোঁজ লাগাবো। সীমা মনে মনে এসব ভেবে অনেক খুশি হতে থাকে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। প্রতিদিন সুলেখা দেবী বেশি পরিমাণে পকোড়া বানায় আর সমস্ত পকোড়া বিক্রি করে তবেই বাড়ি ফিরে আসে, কারণ খুব কম সময়ের মধ্যেই তার সমস্ত পকোড়া বিক্রি হয়ে যায়। আর তার হাতের পকোড়া খেতে অনেক দূর দূর থেকে মানুষ তার কাছে আসে। সকলেই জানে সুলেখা দেবীর হাতের পকোড়া মানে অসাধারণ সুস্বাদু।
একদিন সীমা তার শাশুড়ি মাকে বলে, মা, আজকে তো আপনি পকোড়া বিক্রি করতে যাচ্ছেন, আজকে আমিও যাই না আপনার সঙ্গে? মানে আমি তো বাড়িতে একাই থাকি, তাই আর কি, আপনাকে একটু সাহায্য করে দেব। না না, অত সাহায্য তোমাকে করতে হবে না, আমি একাই এতদিন ধরে ম্যানেজ করে নিচ্ছি। আর আজকে কি পারবো না? আমি আজকেও ম্যানেজ করে নিতে পারবো। আমার কাছে সবাই এসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, আর ওরা জানে আমি একা মানুষ, তাই একটু দেরি হয়। তোমাকে যেতে হবে না। মা, আজকে আমি আপনার সঙ্গে যাবই। আমি দেখতে চাই আপনার কেমন কি লাভ হচ্ছে। আসলে আমিও তো এই বাড়ির একজন সদস্য, বলুন, আমারও তো কিছু দায়িত্ব আছে, সেগুলো তো আমি পালন করতে চাই। সীমার কথা শুনে সুলেখা দেবী তাকে সেদিন নিজের সঙ্গে পকোড়া বিক্রি করতে নিয়ে যায়। সীমা নিজের বুদ্ধি খাটিয়ে তার শাশুড়ি মাকে তার কথার জালে ফাঁসিয়ে নেয়। তারা ঠেলাগাড়ি নিয়ে বাজারে চলে যায়। সীমা তার শাশুড়ি মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, আজকে আমি দেখেই ছাড়বো এই বুড়িটা কি এমন স্পেশাল মশলা দিচ্ছে যার কারণে এত লোকের ভিড় জমে যাচ্ছে। আস্তে না আস্তে এত লোকের ভিড়, কই অন্যান্য দোকানে তো এত ভিড় হচ্ছে না। যদি আমি এরকম ঠেলাগাড়ি নিয়ে পকোড়া বিক্রি করি তাহলে আমারও তো এরকমই লাভ হবে, আর তখন আমি আমার ইচ্ছে মতো টাকা পয়সা খরচ করতে পারবো, আমি যা ইচ্ছে তাই কিনতে পারবো। সীমা মনে মনে এসবই ভাবতে থাকে, আর সে তার শাশুড়ি মায়ের দিকে লক্ষ্য রাখে, কিন্তু তার শাশুড়ি মা সেদিন স্পেশাল কোনো মশলা ব্যবহার করে না। এভাবে সেদিনটা কেটে যায়। পরের দিন সীমা আবার তার শাশুড়ি মায়ের সঙ্গে যাওয়ার জন্য জোর করে, কিন্তু তার শাশুড়ি মা সেদিন তাকে নিয়ে যায় না। এভাবেই সময় কাটতে থাকে। একদিন সীমা তার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেই ফেলে, মা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। আসলে আপনি কি এমন স্পেশাল মশলা দেন বলুন তো, যেটা কি সকলে আপনার এত প্রশংসা করে? আপনি আমাকে বলুন না। আসলে বৌমা, ওটা তো একটা মশলা, আর তাছাড়া ওটা আমার মা আমাকে দিয়েছে, আর কাউকে বলতেও বারণ করেছে। সেই জন্য আমি আজ পর্যন্ত কাউকে ওই মশলার ব্যাপারে কিছু বলিনি, তাই ওটা আমি তোমাকেও বলতে পারবো না। কেন মা, আমি তো আপনার বৌমা, আমি কি আপনার বাড়ি থেকে ওই মশলা চুরি করে নেব? নাকি আপনার মশলার রহস্য জানতে পেরে গেলে আমি নিজের দোকান খুলে বসবো? আমি তো আপনার বাড়িতেই থাকবো, তাই না? সে তুমি আমাকে যাই বলো না কেন, আমি ওই মশলার রহস্য কাউকেই বলতে পারবো না, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। এই বলে সুলেখা দেবী সেখান থেকে চলে যায়। সুলেখা দেবী মশলার রহস্য না বলার কারণে সীমা প্রচন্ড পরিমাণে রেগে যায়। আচ্ছা, আমাকে ওই মশলার রহস্য বলবে না, তাই তো? ঠিক আছে, আমিও এবার এই মশলার রহস্য বের করেই ছাড়বো। সেই দিন সীমা প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর সে মনে মনে প্রতিজ্ঞা করে সে এবার মশলার রহস্য যে করেই হোক বের করেই ছাড়বে। তাই সীমা মদনের কাছে গিয়ে বলে, মদন, তোমার মাকে দেখেছো? তোমার মাকে তো আমি এত ভালোবাসি, নিজের মায়ের মতো মনে করি, কিন্তু তোমার মামাকে নিজের মেয়ে ভাবতেই পারে না। আমি আজকে যখন মাকে স্পেশাল মশলাটার কথা জিজ্ঞাসা করলাম যে মা কি মশলা পকোড়াতে ব্যবহার করে, কিন্তু আমাকে তো বলতেই চাইছে না কিছু। দেখো মদন, তোমার মা আমাকে ভালোবাসে না। আচ্ছা, তুমি কি আমার একটা কাজ করতে পারবে? না না সীমা, তুমি মাকে ভুল বুঝছো। মা তো আমাদের দুজনকেই অনেক ভালোবাসে, আর আমি জানি মা নিশ্চয়ই হয়তো কিছু একটা ভালো বুঝেছে, সেই জন্যই বলেনি। আর তাছাড়া না বললেও কি হবে, মা নিজেই তো এখনো পর্যন্ত টাকা উপার্জন করছে, তাই মা জানে আমার তো তেমন কিছু একটা বুদ্ধিশুদ্ধি নেই, আর আমি লেখাপড়াও জানি না, মূর্খ ছেলে। সেই জন্যই হয়তো মা এখনো পর্যন্ত পকোড়ার ব্যবসাটা চালিয়ে যাচ্ছে। তুমি কেন বুঝতে চাইছো না? মা আমাদেরকে ওই মশলার ব্যাপারে বলতে চাইছে না, তার মানে মা আমাদেরকে ভালোই বাসে না। শুনে নাও একটা কথা, আজকে তুমি মাকে গিয়ে মশলার ব্যাপারে জিজ্ঞাসা করবে, আর তুমি যদি না জিজ্ঞাসা করো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আর মা যদি আজকে আমাদেরকে ওই মশলার ব্যাপারে না বলে তাহলে তুমিও আমার সঙ্গে যাবে, ঠিক আছে? আমরা এখানে থাকবো না, আমরা আলাদা থাকবো। সীমা, এরকম বলো না, মা আমাদেরকে অনেক ভালোবাসে, আর তাছাড়া সামান্য একটা মশলা নিয়ে কি বা হবে বলো তো? তুমি তো খুবই বোকা, তাই জন্য বোকার মতো কথা বলছো। দেখো, তুমি মশলা নিয়ে কিছু করো বা নাই করো, আমার মশলা নিয়ে অনেক কিছুর দরকার আছে, তাই আমি ওই মশলার রহস্য জানতে চাই। চলো এক্ষুনি তোমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করো ওই মশলার আসল রহস্যটা কি। মদন একটু বোকা ধরনের হওয়ায় তাকে সীমা যেমনটা বলে সে তেমনটাই করার জন্য রাজি হয়ে যায়। মা, আজকে তোমাকে বলতেই হবে, তুমি পকোড়াতে কি এমন স্পেশাল মশলা দাও? আজকে যদি তুমি আমাকে মশলার ব্যাপারে না বলো তাহলে আমি আর সীমাই বাড়ি ছেড়ে চলে যাব। মদনের মুখে এই কথা শুনে সুলেখা দেবী চমকে ওঠে, তাই সে ভয় পেয়ে নিজের ছেলেকে মশলাটা দেখিয়ে দেয়। মদন, তুই আমার সঙ্গে এরকম কেন করছিস? দেখো বৌমা, দয়া করে এরকম করো না, আমার খোকাকে আমার থেকে আলাদা করো না। আর তুমি তো জানো আমার খোকার বুদ্ধি শুদ্ধি অনেক কম, ও
ও একা কিছুই করতে পারবে না। দেখুন মা, ওসব বলে এখন আর কোনো লাভ নেই। আজ থেকে আর আপনাকে পকোড়া বিক্রি করতে যেতে হবে না। আজকে থেকে আমি আপনার পকোড়া বিক্রি করতে যাব বলে ঠিক করেছি। এই বলে সীমা সুলেখা দেবীর হাতে স্পেশাল মশলাটা নিয়ে নেয়, আর সে তার শাশুড়ি মায়ের কাছ থেকে খুব ভালো মতো পদ্ধতি জেনে নেয়। কিন্তু তবুও সীমা মশলা বানানোর জন্য ভালো কিছু উপকরণ ব্যবহার করে না। সে খুব কম দামি এবং খারাপ উপকরণ ব্যবহার করে। একদিন দুদিন তার ঠেলাগাড়িতে বেশ ভালোই ভিড় হলেও কিছুদিন পর থেকেই যারা যারা সীমার হাতের পকোড়া খেয়েছিল তাদের প্রচন্ড পরিমাণে বমি হয় এবং সকলেরই পেট খারাপ হতে থাকে। আর এর ফলে সবাই বুঝতে পারে যে এটা সীমার কারণেই হয়েছে। তাই সবাই মিলে লোভী সীমার বিরুদ্ধে এফআইআর করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে, আর পুলিশ সীমা এবং মদনকে তুলে নিয়ে চলে যায়। কি হলো, আপনি আমাদেরকে কেন তুলে নিয়ে যাচ্ছেন? আমরা কি দোষ করেছি? ছাড়ুন আমাদেরকে, ছেড়ে দিন বলছি। চুপচাপ চলুন আমাদের সঙ্গে। আপনি সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করছেন, আবারও জিজ্ঞাসা করছেন কি করেছি আমি। আপনাকে আমরা অ্যারেস্ট করছি। আসলেই পাবলিকরা আপনার নামে এফআইআর করেছে, তাই আপনাকে আমরা অ্যারেস্ট করব। আমি আবার কার জীবন নিয়ে ফেললাম? আমি তো পকোড়া বিক্রি করছি। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি কিচ্ছু করিনি। সীমা পুলিশ ইন্সপেক্টরের কাছে অনেক রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু পুলিশ তার কোনো কথাই শোনে না। মদন একেবারে চুপ করে থাকে, কারণ সে কিছুই বুঝতে পারে না। তাই সে কি বলবে কিছু বুঝে উঠতেও পারে না। এভাবেই তাদের দুজনকে পুলিশ অ্যারেস্ট করে। রাত্রিবেলা যখন সুলেখা দেবী এসব কথা জানতে পারে, তখন সে সকালের জন্য অপেক্ষা করতে থাকে। সকালবেলা সুলেখা দেবী পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে বলে, দয়া করে আমার ছেলেকে ছেড়ে দিন। আসলে এইসব দোষ আমার বৌমার, কারণ আমার বৌমা অনেক লোভী। আমার বৌমা ভেবেছিল আমার কাছ থেকে পকোড়ার মশলা নিয়ে ও অনেক টাকা রোজগার করবে, কিন্তু আমার বৌমা মানুষের জীবনের কথা একবারও ভাবেনি। তাই উল্টোপাল্টা মশলা দিয়ে পকোড়া বানিয়েছে। আর উল্টোপাল্টা তো দূরের কথা, আমার বৌমা অনেক খারাপ উপকরণ দিয়ে মশলাটা বানায়। সেই জন্যই তো সবাই অসুস্থ হয়ে পড়ছে। এসবের পেছনে শুধুমাত্র আমার বৌমা দায়ী। আমার ছেলের কোনো দোষ নেই। দয়া করে আমার ছেলেকে ছেড়ে দিন। সুলেখা দেবীর প্রমাণ দেখাতেই পুলিশ ইন্সপেক্টর তার কথা বিশ্বাস করে এবং মদনকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু পুলিশ সীমাকে কিছুতেই ছাড়ে না। এর ফলে সীমা তার ভুল বুঝতে পারে, কিন্তু তার আর কিছু করার থাকে না। সুলেখা দেবী নিজের ছেলেকে নিয়ে বাড়িতে ফিরে যায়। সে পরের দিন থেকে আবার আগের মতো পকোড়া বিক্রি করতে শুরু করে। এভাবেই সুলেখা দেবী তার একমাত্র ছেলেকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে।